আমি তোমাদের সামনে এসেছি নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ভারতের সম্পদ। এই অধ্যায়ের 2 মার্কের প্রশ্নোত্তর। যারা যারা এই অধ্যায়ের প্রথম পার্ট অর্থাৎ 1 নম্বরের প্রশ্নোত্তরগুলো দেখনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো এই অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করি। প্রথম প্রশ্ন, সম্পদ বলতে কি বোঝো? উত্তর, কোনো নির্দিষ্ট স্থান ও কালের মধ্যে যে বস্তু বা অবস্তুর কার্যকারিতা মানুষের ব্যক্তিগত চাহিদা পূরণ করে, সামাজিক উদ্দেশ্য সাধন করে, জীবমণ্ডলকে সংরক্ষণ করে, তাকেই সম্পদ বলে। আবার জি-ম্যান তার ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রি গ্রন্থে বলেন, এ সম্পদ কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না। কোনো বস্তু বা পদার্থ যে কাজ করে বা কোনো বস্তুর মধ্যে যে কার্যকরী শক্তি লুকিয়ে রয়েছে তাই হলো সম্পদ। 2, কাকে কেন সম্পদের প্রকৃত জননী বলে? উত্তর, সম্পদের প্রকৃত জননী বলা হয় জ্ঞানকে। প্রাচীনকালের বন মানুষ ও তার বুদ্ধির দ্বারা সুসভ্য মানুষ পরিণত হয়। এছাড়া তার জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, শিক্ষা প্রভৃতির সাহায্যে মানুষ নানা বাধা অতিক্রম করে নিরপেক্ষ সামগ্রীকে নিত্য নতুন সম্পদে পরিণত করেছে এবং ভবিষ্যতে করবে। তাই জ্ঞানকে সম্পদের প্রকৃত জননী বলা হয়। তারপরের 3 নম্বর প্রশ্নটি, সম্পদের বৈশিষ্ট্য লেখো। উত্তর, সম্পদের বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ। 1, সম্পদের কার্যকারিতা আছে। 2, সম্পদ আমাদের অভাব দূর করতে পারে, অর্থাৎ বস্তুটির চাহিদা মেটানোর ক্ষমতা আছে। 3, সম্পদের গ্রহণযোগ্যতা আছে। 4, সম্পদের ব্যবহারযোগ্যতা আছে প্রভৃতি। তারপরে 4-এর দিকে প্রশ্নটি, গচ্ছিত বা অপূর্ণভাব সম্পদ বলতে কি বোঝো? উত্তর, যেসব সম্পদের পরিমাণ সীমিত, ক্রম হ্রাসমান, নির্দিষ্ট স্থানে সঞ্চিত ও গচ্ছিত, ক্রমাগত ব্যবহারে শেষ হয়ে যাবে এবং পুনরায় সমপরিমাণ সৃষ্টি করা যাবে না, সেই সব সম্পদকে গচ্ছিত বা অপূর্ণভাব সম্পদ বলে, যেমন কয়লা, পেট্রোল, লোহা, তামা প্রভৃতি। তারপরে 5-এর দিকে প্রশ্ন, অফুরন্ত বা প্রবাহমান সম্পদ বলতে কি বোঝো? উত্তর, যেসব সম্পদের যোগান পৃথিবীতে অফুরন্ত এবং দীর্ঘ ব্যবহারে কখনই শেষ হওয়ার সম্ভাবনা নেই, সেই সব সম্পদকে অফুরন্ত বা প্রবাহমান সম্পদ বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি অর্থাৎ জল বিদ্যুৎ প্রভৃতি। তারপরে 6-এর দিকে প্রশ্নটি, কোন শিল্পকে এবং কেন সকল শিল্পের মূল বলা হয়? উত্তর, বর্তমান যুগে সব খনিজের মধ্যে লৌহর ব্যবহার সবচেয়ে বেশি। লোহা হলো আধুনিক সভ্যতার ধারক ও বাহক, অর্থাৎ বর্তমান দিনে লোহাকে বাদ দিয়ে কোনো শিল্প গড়ে উঠতে পারে না। তাই লোহা উৎপাদনকারী ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়। তারপরে 7-এর দিকে প্রশ্নটি হচ্ছে, লোহার মাত্রা ও উৎকৃষ্টতা অনুসারে লোহার শ্রেণীবিভাগ করো। উত্তর, লোহার মাত্রা ও উৎকৃষ্টতা অনুসারে লোহাকে 4 ভাগে ভাগ করা যায়, যথা 1, ম্যাগনেটাইট। এটি সবচেয়ে উন্নত মানের লোহা। এটিতে 72.4% লোহা থাকে। এটি সাধারণত কালো বা বাদামি কালো রঙের হয়ে থাকে। 2, হেমাটাইট। এটি উন্নত ধরনের লোহা। এতে 70% লোহা থাকে। এটি গাঢ় বাদামি থেকে লাল রঙের হয়ে থাকে। ইস্পাত, রাসায়নিক রং শিল্পে ব্যবহৃত হয় এই ধরনের লোহাকে শিল্পীয় লোহা বলে। তারপরে 3 নম্বর পয়েন্টটি হচ্ছে লিমোনাইট। সাধারণত এগুলি মাঝারি মানের, 60% লোহা থাকে। এগুলো মূলত বাদামি বা হলদে বাদামি হয়ে থাকে। তারপরে 4 নম্বর পয়েন্টটি হচ্ছে সিডারাইট। এটি সবচেয়ে নিকৃষ্টতম লোহা। এতে 48% লোহা থাকে। বাদামি, ধূসর, হলুদ রঙের হয়ে থাকে। এর ব্যবহার খুবই কম। তারপরে প্রশ্নটি হচ্ছে, কার্বনের ভিত্তিতে কয়লার শ্রেণীবিভাগ করো। উত্তর, কার্বনের ভিত্তিতে কয়লাকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। 1, অ্যান্থ্রাসাইট। এটি সবচেয়ে উন্নত ধরনের কয়লা। এটিতে 85-90% কার্বন থাকে। এর রং উজ্জ্বল কালো। 2, বিটুমিনাস। এটি উন্নত মানের কয়লা। এতে 50-80% কার্বন থাকে। এটিতে কোক কয়লা প্রস্তুত করা হয়। তারপরে 3 নম্বর, লিগনাইট। এটি নিম্নমানের কয়লা। এতে 35-50% কার্বন থাকে। এর রং বাদামি বা গাঢ় বাদামি। তারপরে 4, পিট। সবচেয়ে
নিকৃষ্টতম কয়লা হলো পিট কয়লা। এটিতে 35% এর কম কার্বন থাকে। যেহেতু কয়লা থেকে সৃষ্টির প্রথম পর্যায়ে এই কয়লা পাওয়া যায়, তাই একে নবীন কয়লা বলা হয়। 9 থেকে প্রশ্নটি, কয়লার উপজাত দ্রব্যগুলোর নাম লেখো। উত্তর, কয়লার উপজাত দ্রব্যগুলো হলো 1 অ্যামোনিয়াম সালফেট, এগুলো থেকে মূলত সার, কীটনাশক দ্রব্য, বিস্ফোরক দ্রব্য প্রস্তুত হয়। 2 স্যাকারিন, চিনি অপেক্ষায় মিষ্টি দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। পাইরুভিন, রং ও কৃত্রিম রাবার তৈরিতে ব্যবহার করা হয়। 4 বেনজন, মোটরগাড়ি, উচ্চমানের জ্বালানি, কীটনাশক, ছত্রাক, ওষুধ তৈরিতে ব্যবহার হয়। 5 পিচ, পাকা সড়ক নির্মাণ কাজে ব্যবহার করা হয়। 6 ন্যাপথলিন, কীটনাশক, আঠা, সুগন্ধ প্রভৃতি কাজে ব্যবহার করা হয়। তারপর প্রশ্ন 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, কাকে কেন কালো হিরে বলা হয় বা ব্ল্যাক ডায়মন্ড? উত্তর, কয়লাকে কালো হিরে বলা হয় কেননা কয়লার ব্যবহার এত ব্যাপক, বিবিধ ও বিচিত্র যে এর প্রকৃত মূল্য নির্ধারণ করা অসম্ভব। কয়লার রং কালো ও হীরের মতো মূল্যবান, তাই কয়লাকে কালো হিরে বা ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। 11 নম্বর প্রশ্ন, কাকে কেন শিল্প সভ্যতার ভিত বা সকল শিল্পের জননী বলা হয়? উত্তর, কয়লাকে সকল শিল্পের জননী বলা হয় কেননা কয়লা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইস্পাত, রাসায়নিক, বয়ন, ওষুধ শিল্পের বিকাশ ঘটায়, তাই কয়লাকে শিল্প সভ্যতার ভিত বা সকল শিল্পের জননী বলা হয়। 12 নম্বর প্রশ্ন, তরল সোনা বা কালো সোনা বলতে কি বোঝো? উত্তর, আধুনিক যন্ত্র সভ্যতায় খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব এত ব্যাপক, বিবিধ ও বিচিত্র যে সোনার মতো এটি মূল্যবান। আবার পদার্থরূপে তরল, তাই খনিজ তেলকে তরল সোনা বলে। আবার খনিজ তেলের রং তামাটে কালো, তাই একে কালো সোনাও বলা হয়। তারপর 13 নম্বর প্রশ্ন, কাকে কেন আধুনিক শিল্প দানব বলা হয়? পেট্রোরাসায়নিক শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেননা খনিজ তেল শোধনাগারকে কেন্দ্র করে ন্যাপথা, ইথিলিন ও বেনজিন এই 3টি কাঁচামালের ভিত্তিতে তেল রাসায়নিক শিল্প ও তার অনুসারী শিল্প যথা সার, ওষুধ, প্লাস্টিক, বয়ন, রাবার প্রভৃতি শিল্প গড়ে উঠেছে, তাই পেট্রোরাসায়নিক শিল্পকে আধুনিক শিল্পের দানব বলা হয়। 14 নম্বর প্রশ্ন, অনুসারী শিল্প বলতে কি বোঝো? উত্তর, কোন এক বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে তার আশেপাশে অনেকগুলো ছোট ছোট শিল্প গড়ে উঠলে সেই সব শিল্পকে অনুসারী শিল্প বলে। যেমন পেট্রোরাসায়ন শিল্পকে কেন্দ্র করে ওষুধ, রাবার, প্লাস্টিক প্রভৃতি শিল্প গড়ে ওঠে। তারপরে 15 নম্বর প্রশ্ন, ওএনজিসি কি? উত্তর, ওএনজিসি হল ভারতের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান উত্তোলনের উদ্দেশ্যে তৈরি একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এটি 1956 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর উত্তরাখণ্ডের দেহরাদুনে অবস্থিত। এর পুরো নাম অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। বর্তমানে এটি বহুজাতিক সংস্থায় পরিণত হয়েছে এবং ভারত ছাড়াও রাশিয়া, সুদান, নাইজেরিয়া প্রভৃতি দেশে তেল উত্তোলন করতে হচ্ছে। এনটিপিসি কি? উত্তর, এনটিপিসি হল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুৎ উৎপাদক সংস্থা। এটি 1975 সালে স্থাপিত হয়। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। এর পুরো নাম হল ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। সংস্থাটি ভারত জুড়ে 21টি কয়লা ভিত্তিক ও 7টি গ্যাস ভিত্তিক বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। তারপরে 17 নম্বর প্রশ্ন, চিরাচারিত বা প্রচলিত শক্তি বলতে কি বোঝো? উত্তর, যে সকল শক্তি থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় অথবা যে সকল সম্পদ সুদীর্ঘকাল ধরে শক্তি উৎপাদনে ব্যবহৃত হচ্ছে সেই সকল শক্তিকে প্রচলিত বা চিরাচরিত শক্তি বলা হয়। যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। 18 অপরিচালিত বা অচিরাচরিত শক্তি বলতে কি বোঝো? উত্তর, শক্তি উৎপাদনে যে সকল সম্পদ স্বল্প পরিমাণে ব্যবহৃত হয় অথবা যে সম্পদগুলির ব্যবহার শক্তি উৎপাদন বর্তমানকালে শুরু হয়েছে তাদের অপরিচালিত বা অচিরাচরিত শক্তি সম্পদ বলে। যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি ইত্যাদি। তারপরে 19 নম্বর প্রশ্ন, সাগর সম্রাট ও সাগর বিকাশ কি? সাগর সম্রাট হল মুম্বাইয়ের হয়ে অবস্থিত একটি তৈল খননকারী প্ল্যাটফর্ম যা 1974 সালে ভারতের প্রথম অফশোর তেল রিগ হিসেবে কাজ করে। সাগর বিকাশ হল একটি তৈল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ যা ভারতীয় তেল ও গ্যাস কর্পোরেশন ওএনজিসি ব্যবহার করে। তারপরে 20 নম্বর প্রশ্ন, কাকে কেন সাদা কয়লা বলে? উত্তর, কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তেমনি জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কেবল কয়লার রং কালো এবং জল স্বচ্ছ বর্ণহীন, তাই কয়লার সঙ্গে তুলনা করে জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়। 21 নম্বর প্রশ্ন, বোম্বে হাই বা মুম্বাই হাই বলতে কি বোঝো? উত্তর,
বর্তমানে মুম্বাই হাই নামে পরিচিত। এটি ভারতের মুম্বাই উপকূলে প্রায় 176 কিমি দূরে আরব সাগর অবস্থিত বিশাল তৈলক্ষেত্রে, যা ভারতের বৃহত্তম তেল ও গ্যাস অনুসন্ধানকারী সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড দ্বারা পরিচালিত হয়। তো এই ছিল সম্পদ অধ্যায়ের 2 মার্ক।